আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর কারাগারে ময়মনসিংহ সীমান্তে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ, ব্যবসায়ীদের আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ নীতি নির্ধারকদের। 6 দিন পর চালু হলো দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পৃথক হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় মিরপুর থানায় করা মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে বিকেল 3টার দিকে তাদেরকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের জামিন চেয়ে আবেদন করেন আসামিদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। রোববার রাতে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তারা। রোববার রাতেই তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। এ সময় স্থানীয় জনতা তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং ডিম ছুড়ে মারে। আটক হওয়া অপর 2 জন হলেন 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। এর আগে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামে সুনির্দিষ্ট মামলা থাকায় তাদের ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বেলা 3টার দিকে ডিএমপি ডিবির মামলার তদন্তকারী কর্মকর্তা ধোবাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। জনতা 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেয়। আমরা তাদেরকে আমাদের নিরাপদে নিয়ে আসছি। ওনারা এখন আমাদের হেফাজতে আসছে। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ওনাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। পোশাক শিল্পে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে দেশি বিদেশি ষড়যন্ত্রে গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরি করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত 5টি রাজ্যে বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে। নিজেদের স্বার্থে সরকার শ্রমিক মালিক মিলেই শিল্প ও অর্থনীতি টিকিয়ে রাখতে হবে বলে জানান নীতি নির্ধারকরা। শারফুল আলমের রিপোর্ট। ছুটির দিনেও চালু পোশাক কারখানা, বেড়েছে কর্মীদের ব্যস্ততাও। সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস সহ 1800 কারখানার মধ্যে সোমবার 1400-র বেশি কারখানায় পুরোদমে চলছে সব ধরনের পণ্য উৎপাদন। শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। শ্রমিকরা কাজে যোগ দেয় 2 সপ্তাহের অচলাবস্থা থেকে ধীরে ধীরে কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে কারখানায়। বিশ্লেষকরা জানান একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে বাড়তি সুবিধা নিতে চাইছে। প্রথমে ছিল মিসক্রিন, তারপরে আসলো পলিটিক্যাল, তারপরে আসলো ঝুট, তারপরে আরো অনেক কিছু। ইন্ডিয়ার মতন দেশে বড় ব্যবসায়ী তারা প্রেস কনফারেন্স করছে যে বাংলাদেশের রেজিস্ট্রেশনে আমাদের প্রস্তুত নিতে হবে, বিকজ অনেক অর্ডার এখানে আসছে। পাকিস্তান তারা ডিক্লেয়ার করছে $5 বিলিয়ন অলরেডি ওখানে কিন্তু মুভ করছে। সাভার আশুলিয়ায় সহিংস পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশগুলো পোশাক শিল্পে নগদ সহ অবিশ্বাস্য সব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। এসব কারণে দেশে পোশাকের রপ্তানি অর্ডার কমে যাচ্ছে। শীত মৌসুমের নভেম্বর ডিসেম্বরের পণ্যের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও করছেন রপ্তানিকারকরা। দেশের রপ্তানি আয় ধরে রাখতে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ী ও শ্রম উপদেষ্টা। কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই 5টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনারির জন্য সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে সরকার নিজে। আর যদি একটা মহিলা কর্মীকে আপনি এমপ্লয়মেন্ট করেন তাহলে 6000 রুপি সরকার দিবে। এইটা 5 বছরের জন্য দিবে।
ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই। শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন, সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। কারো উস্কানিতে পা না দিয়ে অর্থনীতি ও দেশের স্বার্থে কারখানা সচল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম অসন্তোষকে জিইয়ে রেখে বহিরাগতরা যেন ফায়দা লুটতে না পারে সেদিকে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ তাদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট নিট গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিকেএমইএ। দুপুরে নারায়ণগঞ্জ শহরে চাষারায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় কারখানার নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিকেএমইএর নেতারা। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্রম অধিদপ্তর ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ তরিকুল আলম, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মাসুমুজ জামান সহ অন্যান্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই গত 1.5 বছরে টোটাল 270টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে কাজ না থাকার কারণে অথবা অনেক সময় নিজেদের ম্যানেজমেন্টের ভুলের কারণে। তাদের ফ্যাক্টরিতে কোনো সমস্যা নাই, শ্রমিকের কিছু দাবি ছিল, ইনিশিয়ালি সেই দাবি তারা সমাধান করেছে। এরপরেও তাদের এখানে কাজ বন্ধ, যেদিন বেতন পাইল বেতন পাওয়ার দিন থেকে পরদিন থেকে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কি দাবি পরবর্তীতে বন্ধ করে দিয়ে এরপরে আরো কিছু দাবি দেওয়া আসছে যেগুলি অযৌক্তিক। শ্রমিক লিডার হিসেবে আপনিও কিন্তু এটার পার্টি, এমন তো না যে আপনি পার্টি নয়। তাহলে মালিকদের যে পার্টি আছে এবং আপনাদের যে ডিস্টেন্সটা সেটা যদি আমি মিনিমাইজ করতে পারি তাহলে তো একটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি, যে কর্মপরিবেশ ফিরিয়ে আনা, এবং এটা জরুরি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে আন্দোলন দমনের নামে শিশুদের প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি কথা বলেন। বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে গাড়ি বহরে হামলা করে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে হত্যা করা হয়েছে। এ সময় রিজভী আহমেদ, রিকশা চালক শহীদ কমরুদ্দিন খান, ছাত্র শাকিল হোসেন মানিক ও শ্রমিক দল নেতা জিল্লুর রহমানের পরিবারের খোঁজ খবর নেন ও তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান এই সময় উপস্থিত ছিলেন। কারো সন্তান নেই, কারো বাবা নেই, কারো মেয়ে নেই। এই হচ্ছে সারা বাংলাদেশের এক ভয়ঙ্কর আর্তনাদের দেশ ছিল বাংলাদেশ। এই যে জগদ্দল পাথর, শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বীরত্ব। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে, রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না, এই ইতিহাস শেখ হাসিনার জানা ছিল। বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট চালু হয়েছে। রোববার দুপুর 2টা থেকে নতুন তেল পাম্প স্থাপন করে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই ইউনিটটি 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও দৈনিক 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ইউনিটটি চালু রাখতে দৈনিক 2200 থেকে 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন। এর আগে গত 9 সেপ্টেম্বর সন্ধ্যায় তেল পাম্প নষ্ট হওয়ার কারণে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল। আজকের এই দিনে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণী দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, হামদনাদ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সনদ, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপন করা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকাল থেকে দেশের প্রায় প্রতিটি জেলায় জোশনে জুলুসের বিশাল র্যালি বের হয়। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। তাদের হাতে শোভা পায় ধর্মীয় পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার। এদিকে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হতাহতের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বর্ণাঢ্য মিছিল বের করে। মাওলানা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদির নেতৃত্বে হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। নগর ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে এটি শেষ হয়। আসুন আমরা সকল রং ঢং ভুলে গিয়ে একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। বন্দরনগরী চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে শুরু হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী র্যালি। বিবিরহাট মুরাদপুর ২ নম্বর গেট জিইসি হয়ে আবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয় এই শোভাযাত্রা। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया। ইসলামী বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে সকালে শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা ও জামায়াতুল মদিনা থেকে বের হয় শোভাযাত্রা। জেলা প্রশাসক কার্যালয় হয়ে কাচারি এলাকার শহীদ মিনারের সামনে গিয়ে এটি শেষ হয়। রংপুরেও পবিত্র ঈদে মিলাদুন্নবীর একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিনাজপুর, রাজশাহী, জামালপুর, বান্দরবান, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোরআন তেলাওয়াত, আলোচনা, নাতে রাসূল পরিবেশনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলার পুলেরহাটে অবস্থিত মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানাটমি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে রাসূলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী তাসফিয়া জান্নাত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মিনহাজ বিনতে জুনু। নাতে রাসূল পরিবেশন করেন প্রথম বর্ষের বিদেশি ছাত্রী মালেক আরিনা আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও সমন্তী শারমিন দোলা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, কোনো দলাদলি কিংবা অন্য কোনো কারণে যদি এই অর্জন নষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে সুযোগ পাবে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন সম্ভব হবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রকিব মাসুদ, তরিকুল ইসলাম, আবু সাইদ মিলন সহ অন্যান্যরা। যে নির্মম নির্যাতন নিপীড়ন গুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। না হলে
ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সালমান এফ রহমানের যে অবস্থা হয়েছে, বিবি হারুনের যে অবস্থা হয়েছে, আজ না হোক 10 বছর পরে হোক 16 বছর পরে হোক, যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে নগরীর মডার্ন মোড়ে সড়ক অবরোধ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে শুরু হওয়া রংপুর ব্লকেড শীর্ষক এই কর্মসূচির কারণে রংপুর সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাস্তার দুপাশে অপেক্ষা করছে কয়েকশো বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন। শিক্ষার্থীরা বলছেন, ভিসি না থাকায় ভেঙে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শ্রেণী ও পরীক্ষা কার্যক্রম চালু না থাকায় তৈরি হয়েছে সেশন জটের আশঙ্কা। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রোববার রাতে বাড়ির পেছনের বাগানে যান। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান তিনি। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকালে তার ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার কালকে মাটিতে পড়ে থাকতে দেখে, উদ্ধার করতে যায়। সে সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় এই দুজনের মৃত্যু হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চা বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জের ফয়জাবাদ চা বাগানের শ্রমিকরা। দুপুরে বাগানের বাংলোর সামনে বিক্ষোভ করেন শত শত চা শ্রমিকরা। এ সময় বাগান রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। শ্রমিকরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে স্থানীয় প্রভাবশালী দখলদাররা ফয়জাবাদ চা বাগানের 3 একর জায়গা দখল করে নেয়। আরও জায়গা দখলের পায়তারা করছে তারা। শ্রমিকরা বাধা দিলে বিভিন্ন হুমকি দিচ্ছে দখলদারদের লাঠিয়াল চক্র। প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত শকুন এখন বিলুপ্তির পথে। এতে হুমকির মুখে দেশের পরিবেশ ও প্রতিবেশ। পরিবেশবিদরা বলছেন, দেশে এখন মাত্র 250 শকুন আছে, যার অধিকাংশ রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা বনাঞ্চলে। শকুন বিলুপ্তির পেছনে ডাইক্লোফেনাক সোডিয়াম ও কিটোপ্রোফেন জাতীয় ঔষধের ব্যবহারকে দুষছেন আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় কাজ করা প্রতিষ্ঠানগুলো। শকুন রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় দেশের সর্বত্রই ছিল শকুনের অবাধ বিচরণ। প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত এই পাখি এখন বিলুপ্ত প্রায়। এই বিলুপ্তির কারণ প্রাকৃতিক নয়, বরং রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার। একসময় পশু চিকিৎসায় ব্যথানাশক ডাইক্লোফেন ব্যবহার করা হতো। সেই পশুটির মৃত্যুর পর তার মাংস খেলে শকুনেরও মৃত্যু হয়। মানুষের জীবন ধ্বংসকারী যে কয়েকটি রোগ আছে, সেই অ্যানথ্রাক্স বিভিন্ন মরণাত্মক রোগী যারা, তাদের যে কারণে রোগগুলো হয়, এই শকুন এই মরা পশুকে সেগুলিকে হজম করে। যে শকুন প্রজেক্ট যখন আসতো তখন আমরা অনেক শকুন টুকুন দেখতে পাইছি, খাবার টাবার দিছে। এখন এপ্রিল মাস পর থেকে এখানে আর খাওয়ান টাওয়ান দেয় না, যারা পর্যবেক্ষণ করে তারাও আসে না, খাবার পাচ্ছে না শকুন। আমরা মনে করি যে দায়িত্বশীলরা যারা রয়েছেন তারা এই বিষয়টি থেকে আরো বেশি নজর দিবেন এবং শকুনকে কিভাবে আরো বেশি বাড়ানো যায় এবং তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার নিশ্চিত করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। এমন অবস্থায় শকুন রক্ষায় উদ্যোগী হয়েছে সরকার। এগিয়ে এসেছে দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN নামের একটি প্রতিষ্ঠান। এগিয়ে এসেছেন পরিবেশ কর্মীরা। ওই বেতনাশক ওষুধের কারণেও নাকি যে সমস্ত গরু মারা যায়, এই সমস্ত গরু ওষুধ খাওয়ার পরে তার কিডনি ড্যামেজ হয়ে যায় শকুনের, যেটা 2-3 দিনের মধ্যে মারা যায়। এটা প্রকৃতিকে নির্মূল রাখার জন্য শকুনের যথেষ্ট ভূমিকা আছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে বেতানাশক যে ওষুধগুলা এর অপপ্রয়োগ, এগুলা বন্ধ করতে হবে। শকুন দেখা যাচ্ছে না, এইটা ফাইন্ড আউট করে আপনারা যারা এই শকুন ব্যবস্থাপনা কমিটি আছেন বা যারা এর পিছনে কাজ করেন, এটা করবেন বলে আমরা আশা রাখি। শকুন রক্ষায় ইতোমধ্যে সরকার ক্ষতিকর ঔষধ নিষিদ্ধ করেছে। মানুষ প্রাণ প্রকৃতির রক্ষায় এগিয়ে এলে শকুনের মতো উপকারী প্রাণীগুলো হারিয়ে যাবে না, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।